সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের ভিডিও টাইটেল হচ্ছে আ টেল অফ টু সিটিজ বাই চার্লস ডিকেন্স। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি নভেল অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওর প্রথম পার্টটি বানাবো এবং পরবর্তীতে তোমরা এই ভিডিওটির দ্বিতীয় পার্টটি পাবা। প্রথম পার্টে আমরা আজকে আলোচনা করব এই নভেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই সাথে আমরা এই নভেলের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই পার্ট 1 ভিডিওতে, এবং পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমরা এই গল্পের যে প্লট সামারি সেই সামারি সম্পর্কে আলোচনা করব। এ টেল অফ টু সিটিজ এই যে উপন্যাসটির টাইটেল বিশ্লেষণ করলে আমরা পাই এ টেল মানে একটি গল্প, আর টু সিটিজ মানে হচ্ছে দুই শহর, অর্থাৎ দুই শহরের একটি গল্প। তো যেহেতু এই ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমরা আর সময় না নষ্ট করে ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই যে এই নাটকটি একটি হিস্টোরিক্যাল নভেল, অর্থাৎ ঐতিহাসিক একটি নাটক। ফ্রেঞ্চ রেভলিউশন অর্থাৎ ফরাসি বিপ্লবের যে কাহিনী সেই কাহিনী নিয়ে মূলত এই নাটকটি। এই জন্য এই নাটকটিকে বলা হয় একটি হিস্টোরিক্যাল নভেল। এবং এই উপন্যাসটি প্রথম পাবলিশড হয়েছিল 1849 সালে, এবং এর সেটিং লন্ডন ও প্যারিস, ইংল্যান্ড এবং ফ্রান্সের দুটি শহর লন্ডন এবং প্যারিসের মধ্যে এটি সেটিং। এবং এই উপন্যাসটি বেস্ট করেছিল, অর্থাৎ এটি ফ্রেঞ্চ রেভলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, অর্থাৎ লেখা হয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে আমরা সবাই জানি, ফরাসি বিপ্লব। ফ্রান্সের সাধারণ জনগণ কর্তৃক সেই দেশের যে অ্যারিস্টোক্রেটিক গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল এই ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের যে তথাকথিত ডায়লগটি ছিল, সেই ডায়লগটি ছিল এরকম যে ফ্রিডম, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অর ডেথ, অর্থাৎ স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব অথবা মৃত্যু। এই একটা বিষয়ের উপর এই ফ্রেঞ্চ রেভলিউশনটি সংগঠিত হয়েছিল। এই উপন্যাসটি চার্লস ডিকেন্সের বেস্ট সেলিং একটি উপন্যাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এই নাটক সম্পর্কে কিছু তথ্য। আমরা এখন এই নাটকের যে চরিত্র সেই চরিত্র বিশ্লেষণে চলে যাচ্ছি। তো আমরা এই উপন্যাসের যদি চরিত্র বিশ্লেষণে যাই, তাহলে প্রথম যে চরিত্রটি পাই তার নাম চার্লস ডার্নে। চার্লস ডার্নে এই যে উপন্যাস সেই উপন্যাসের হিরো। এ ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট বাই বার্থ। অ্যারিস্টোক্রেট বাই বার্থ, সে একজন ফ্রান্সের যে অ্যারিস্টোক্রেট, জন্মগতভাবে একজন স্বৈরাচারী ফ্যামিলির একজন সন্তান। ডার্নে চুজেস টু লিভ ইন ইংল্যান্ড। ডার্নে এই ইংল্যান্ডে বসবাস করতেন কারণ হি ক্যান নট বিয়ার টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্রুয়েল ইনজাস্টিস অফ দ্য ফ্রেঞ্চ সোশ্যাল সিস্টেম। ফ্রান্সের সামাজিক অবস্থার যে ক্রুয়েল ইনজাস্টিস, কঠোর যে একটা অন্যায় অবিচার, সেই অবিচারের সাথে যুক্ত না হওয়ার জন্যই তিনি সেটাকে সহ্য না করতে পেরে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ডার্নে ডিসপ্লেস গ্রেট ভার্চু ইন হিজ রিজেকশন অফ দ্য স্নোবিশ অ্যান্ড ক্রুয়েল ভ্যালুস অফ হিজ আঙ্কেল। এবং ডার্নে তার যে গ্রেট ভার্চু, বিখ্যাত যে গুণটি, সুন্দর গুণটি, সেটি তিনি প্রকাশ করেছিলেন রিজেকশন করার মাধ্যমে, অর্থাৎ ত্যাগ করার মাধ্যমে অফ দ্য স্নোবিশ অ্যান্ড ক্রুয়েল ভ্যালুস অফ হিজ আঙ্কেল, তার আঙ্কেলের যে কপট বিশ্বাস এবং যে মূল্যবোধ, সে নিষ্ঠুর মূল্যবোধ, সেগুলোকে রিজেক্ট করার মাধ্যমে তিনি একটা মহত্বের পরিচয় দিয়েছিলেন। দ্য মার্কুইস এভারমন্ডি, তার যে আঙ্কেল ছিল তার নাম ছিল মার্কুইস এভারমন্ডি। He exhibits an admirable honesty in his decision to reveal to Dr. Manet. ডক্টর ম্যানেটের কাছে রিভিল করা, অর্থাৎ প্রকাশের ক্ষেত্রে তিনি একটি যে তার যে ডিসিশন, অর্থাৎ তার যে সিদ্ধান্ত নেওয়া, সেক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভাবে সততার তিনি পরিচয় দিয়েছিলেন। হিজ ট্রু আইডেন্টি, তার যে সঠিক আইডেন্টি, তার যে পরিচয় অ্যাজ এ মেম্বার অফ দ্য ইনফেমাস এভারমন্ডি ফ্যামিলি, সে যে এই বিখ্যাত এভারমন্ডি ফ্যামিলির যে একজন অবিখ্যাত একজন সদস্য, সেটা সম্পর্কে তিনি তার আইডেন্টি দেওয়ার সময়। সো টু ডাজ হি প্রুভ হিজ কারেজ ইন ডিসিশন টু রিটার্ন টু প্যারিস এট গ্রেট পার্সোনাল রিস্ক টু সেভ দ্য ইমপ্রিজন গ্যাবেল। এত কিছু সত্ত্বেও তারপরে তিনি প্যারিসে ফিরে এসেছিলেন তার যে প্রিয় বন্ধু গ্যাবেল, সেই গ্যাবেলকে ইমপ্রিজন গ্যাবেল, জেলখানায় বন্দী গ্যাবেল, সেই গ্যাবেলকে রক্ষা করার জন্য মূলত তিনি প্যারিসে ফিরে এসেছিলেন। এবং তারপরে আমরা যে ক্যারেক্টারটি পাই তার নাম সিডনি কার্টন।
অ্যান ইনসোলেন্ট, একাকিত্ব, ইনডিফারেন্ট, অন্যরকম, অ্যান্ড অ্যালকোহলিক অ্যাটর্নি, এবং সে হচ্ছে একজন মদ্যপ অ্যাটর্নি বিচারক, হু ওয়ার্কস উইথ স্ট্রাইভার, যে হচ্ছে স্ট্রাইভারের সাথে কাজ করে, একজন ব্যক্তি স্ট্রাইভার। আমরা পরবর্তীতে এই ক্যারেক্টারটি সম্পর্কে জানবো। কার্টন হ্যাজ নো রিয়েল প্রসপেক্ট ইন লাইফ, কার্টনের নিজের জীবনে কোনো লক্ষ্য, অ্যান্ড ডাজন্ট সিম টু বি ইন পারসুইট অফ এনি, এবং সে কোনো লক্ষ্য যে তৈরি করবে সেই সম্পর্কে আসলে তার কোনো চিন্তাধারা ছিল না। হি ডাজ, সে যেটা করতো, হাইবার লাভ লুসি, সে হচ্ছে লুসিকে পছন্দ করতো, অ্যান্ড হিজ ফিলিংস, এবং তার যে একটা ফিলিংস অনুভব ছিল ফর হার, তার জন্য, ইভেনচুয়ালি ট্রান্সফর্ম, যেটা পরবর্তীতে পরিণত হয় হিম ইনটু এ ম্যান অফ প্রোফাউন্ড মেরিট, এই অবস্থা থেকে সে একজন প্রোফাউন্ড মানে পরিশুদ্ধ মেধার একজন, পরিশুদ্ধ গুণের একজন মানুষে পরিণত হয়। এট ফার্স্ট, প্রথমেই, এট ফার্স্ট দ্য পোলার অপোজিট অফ ডার্নে, প্রথমে হচ্ছে তিনি ডার্নের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করেছিলেন। ইন দ্য এন্ড, এবং সর্বশেষ কার্টন মরালি, এবং কার্টন যেটা করেছিল নৈতিকভাবেই, সারপাসেস অতিক্রম করেছিল দ্য ম্যান, মানে অর্থাৎ ডার্নেকে, টু হুম, যার কাছে হি বিয়ার্স এ স্ট্রাইকিং ফিজিক্যাল রিজেম্বলেন্স, যার প্রতি আসলে খুব একটা মানে তীব্র একটা ফিজিক্যাল শারীরিক একটা হচ্ছে সাদৃশ্য হচ্ছে ডার্নের সাথে এই সিডি কার্টনের ছিল। এবং তারপরে যে চরিত্রটি এই গল্পে, তার নাম হচ্ছে ডক্টর ম্যানেট, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যারেক্টার এই গল্পের, এই উপন্যাসের। লুসিস ফাদার, সে হচ্ছে লুসির বাবা, অ্যান্ড আ ব্রিলিয়ান্ট ফিজিশিয়ান, এবং সে হচ্ছে একজন খুব নামকরা একজন হচ্ছে ফিজিশিয়ান, ডক্টর। ডক্টর মেনেট, যার নাম হচ্ছে ডক্টর মেনেট, স্পেন্ড 18 ইয়ার্স, যে 18 বছর কাটায় অ্যাজ এ প্রিজনার ইন দ্য বাস্তিল, বাস্তিল দুর্গে যে জেল, সেই জেলে হচ্ছে 18 বছর কাটায়। এট দ্য স্টার্ট অফ দ্য নোভেল, এই নোভেলের শুরুতে, ম্যানেট ডাজ নাথিং বাট ম্যাক শুজ, ম্যানেট হচ্ছে কিছু করেন না বাট শুধু জুতা সেলাই করেন, এ হবি দ্যাট হি অ্যাডপ্টেড টু ডিস্ট্রাক্ট হিমসেলফ ফ্রম দ্য টর্চার অফ দ্য প্রিজন, টর্চার্স অফ প্রিজন, প্রিজনে অর্থাৎ জেলখানায় যে অত্যাচার, সেই অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি হচ্ছে এই অভ্যাসে নিজেকে খাপ খাইয়ে নেন। অ্যাজ হি ওভারকামস হিজ পাস্ট অ্যাজ এ প্রিজনার, যেহেতু তিনি তার সেই অতীতকে হচ্ছে ত্যাগ করেছেন এই প্রিজনার সাজার ফলে। হাউএভার, যাই হোক, হি প্রুভস টু বি এ কাইন্ড, সে হচ্ছে একজন দয়ালু, লাভিং ফাদার, একজন ভালোবাসার পিতা, হো প্রাইজেস হিজ ডটার্স হ্যাপিনেস, যে হচ্ছে তার যে মেয়ের যে হ্যাপিনেস, আনন্দ, সেটাকে সে হচ্ছে গুরুত্ব দিয়েছেন অ্যাবাভ অল থিংস, সবকিছুর উপরে। এবং তারপরে যে ক্যারেক্টারটি আমাদের এই গল্পের নায়িকা লুসি ম্যানেট, ইয়ং ফ্রেঞ্চ ওমেন, সে হচ্ছে একজন ইয়ং তরুণ একজন ফ্রেঞ্চ ওমেন, গ্রিউ আপ ইন ইংল্যান্ড, যে হচ্ছে ইংল্যান্ডেই বেড়ে উঠেছেন। লুসি ওয়াজ রেইজড অ্যাজ এ ওয়ার্ড অফ টেলসন্স ব্যাংক, আর টেলসন ব্যাংকের একজন পালিত হিসেবে তিনি বড় হয়েছেন, বিকজ, কারণ, হার প্যারেন্টস ওয়ার এজিউমড ডেড, মনে করা হতো যে তার পিতা মাতা হচ্ছে মারা গেছে। ডিকেন্স ডিপিক্স লুসি, ডিকেন্স অর্থাৎ আমাদের লেখক লুসিকে এই উপন্যাসে হচ্ছে তিনি প্রদর্শন করেছেন অ্যাজ অ্যান আর্কটাইপ অফ কম্প্যাশন, অর্থাৎ আবেগের ক্ষেত্রে সে হচ্ছে একজন প্রাচীন ধাঁচের একজন লেডি। হার লাভ হ্যাজ দ্য পাওয়ার টু বাইন্ড হার ফ্যামিলি টুগেদার, তার যে ভালোবাসা সেটার একটা শক্তি ছিল তার পরিবারকে একত্রে বেঁধে রাখা। দ্য টেক্সট অফেন রেফার্স টু হার অ্যাজ দ্য গোল্ডেন থ্রেড, এবং মাঝে মাঝেই তার যে গোল্ডেন থ্রেড, সোনালী সুতা, সেই সম্পর্কে হচ্ছে এই গল্পের যে টেক্সট অর্থাৎ লেসনগুলো সেটাকে আলোকপাত করেছে। ফার্দারমোর, এত তো সত্য, হার লাভ মানে তারপরেও তার যে তার ভালোবাসা হ্যাজ দ্য পাওয়ার, এটার একটা শক্তি ছিল টু ট্রান্সফর্ম মানে পরিবর্তন করা দোজ অ্যারাউন্ড হার, অর্থাৎ তার চারপাশে যা ছিল সবকিছুকেই হচ্ছে সে তার ভালোবাসার মাধ্যমে পরিবর্তন করেছেন। ইট এনাবলস হার ফাদার, এটা হচ্ছে তার বাবাকে প্রদান করে টু বি রিকল টু লাইফ, তার যে ভালোবাসা সেটা হচ্ছে তার বাবাকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসে। অ্যান্ড ইট স্পার্কস সিডনি কার্টনস, এবং এটা সিডনি কার্টনের মধ্যে একটা স্পার্কস অর্থাৎ স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় ডেভেলপমেন্ট ফ্রম এ জ্যাকল ইনটু হিরো, হিরো, অর্থাৎ সিডনি কার্টন হচ্ছে এই একটা জ্যাকল মানে একটা শিয়াল থেকে, একটা ধূর্ত একটা চালাক লোক থেকে সে একজন হিরোতে, একজন নায়কে পরিণত হয় শুধুমাত্র এই লুসি মেনেটের যে কথা, সেই কথাগুলো শোনার পর। পরবর্তী ক্যারেক্টারটির নাম হচ্ছে মনসিউর দেফার্জে, ওয়াইন শপ ওনার, সে হচ্ছে একজন ওয়াইন শপ ওনার অর্থাৎ মদের দোকানে, অ্যান্ড রেভলিউশনারি, এবং সে ছিল এই এখানকার একজন বিপ্লবী, অর্থাৎ এই ফ্রেঞ্চ রেভলিউশনের একজন বিপ্লবী, এবং মনে করা হয় তিনি হচ্ছেন এই ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের মধ্যে একজন অন্যতম
প্রধান বিপ্লবী, অথবা আমরা তাকে লিডার হিসেবে কল্পনা করতে পারি। ইন দ্য পুর সেন্ট অ্যান্টনির সেকশন, সে হচ্ছে এই মানে দরিদ্র অর্থাৎ হতভাগ্য সেন্ট অ্যান্টনির যে সেকশন অফ প্যারিস, মানে তার যে অংশ প্যারিসের, সেখানে তিনি বসবাস করেছেন। মনসিউর ডেফার্জে ফর্মারলি ওয়ার্ক অ্যাজ এ সার্ভেন্ট ফর ডক্টর ম্যানেট। ডক্টর ম্যানেটের একজন চাকর হিসেবে প্রথম দিকে হচ্ছে তিনি সার্ভিস অর্থাৎ সেবা প্রদান করেছিলেন। ডেফার্জে প্রোভস অ্যান্ড ইন্টেলিজেন্ট, ডেফার্জে নিজেকে প্রমাণ করেছেন একজন ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান অ্যান্ড কমিটেড রেভলিউশনারি, এবং একই সাথে তিনি হচ্ছে একজন কমিটেড, মানে খুব একজন হচ্ছে বাধ্যগত রেভলিউশনারি বিপ্লবী আর ন্যাচারাল লিডার, একজন প্রকৃত লিডার। অলদো যদিও হি রিমেইনস ডেডিকেটেড টু ব্রিং, সে হচ্ছে মানে খুব ডেডিকেটেড ছিলেন, উৎসর্গ করেছিলেন টু ব্রিং, আনয়ন করার ক্ষেত্রে, অ্যাবাউট এ বেটার সোসাইটি, একটা ভালো সমাজ ব্যবস্থা, অ্যাট এনি কোস্ট, যে কোনো মূল্যে। হি ডাস ডেমনস্ট্রেটেড কাইন্ডনেস টুয়ার্ড ম্যানেট, সে ম্যানটের প্রতি তার একটা যে দরদ বা মায়া সেটি দেখিয়েছিলেন। হিজ ওয়াইফ, তার ওয়াইফ ম্যাডাম দেফার যে ভিউজ, মানে সে দেখেছিল দিস কনসিডারেশন, এই যে কনসিডারেশন অর্থাৎ এই যে একটা উৎসর্গ ফর ম্যানেট অ্যাজ এ উইকনেস, ম্যানেটের প্রতি এটি একটি দুর্বলতা হিসেবে হচ্ছে দেখেছিলেন। এবং এর পরবর্তীতে যে ক্যারেক্টারটি, তার নাম হচ্ছে ম্যাডাম দেফার্জে। অলরেডি আমরা জেনে গেছি ম্যাডাম দেফার্জে হচ্ছে আমাদের যে মনসিউর দেফার্জে, সেই মনসিউর দেফার্জের ওয়াইফ। ক্রুয়েল রেভলিউশনারি, সে হচ্ছে একজন ক্রুয়েল রেভলিউশনারি হুজ হেটার, যার চিন্তা ভাবনা, মানে তার যে ঘৃণা অফ দ্য অ্যারিস্টোক্রেসি ফুয়েলস হার টায়ারলেস ক্রসেড, তাকে হচ্ছে তার যে টায়ারলেস, মানে হচ্ছে একটা বিরামহীন একটা যে যুদ্ধ, সেই যুদ্ধের দিকে হচ্ছে তাকে নিয়ে যায়। ম্যাডাম দেফার্জি স্পেন্ডস এ গুড ডিল অফ দ্য নভেল, ম্যাডাম দেফার্জি হচ্ছে এই নভেলের একটা অংশ তিনি হচ্ছে মানে ব্যয় করেছেন নিটিং এ রেজিস্টার অফ এভরিওয়ান, মানে প্রত্যেকেরই নাম লেখার মাধ্যমে, হু মাস্ট ডাই ফর দ্য রেভলিউশনারি কেজেস, যারা হচ্ছে এই রেভলিউশনারি অর্থাৎ বিপ্লবের কাজে শহীদ হয়েছেন, তাদেরকে তিনি হচ্ছে সেলাইয়ের মাধ্যমে তিনি লিখে লিখে হচ্ছে তার অধিকাংশ সময় কাটিয়েছেন এই উপন্যাসে। আনলাইক হার হাজবেন্ড, তার হাজবেন্ডের তিনি মতো না, শি প্রুভস আন রিলেন্টিং ব্লাড থ্রাস্টি, তিনি আসলে নিজেকে প্রমাণ করেছেন একজন রক্ত খোর হিসেবে। অ্যান্ড হার লাস্ট, এবং তার যে লুপ ফর ভেঞ্জিনেন্স নোস নো বাউন্ডস, মানে সম্পদ বা ক্ষমতার প্রতি সেটা আসলে একটা বাধাধারা নিয়মের মধ্যে ছিল না। এবং পরবর্তীতে যে ক্যারেক্টারটি, তার নাম হচ্ছে জার্ভিস লরি, অ্যান এল্ডারলি বিজনেসম্যান, সে হচ্ছে একজন বয়স্ক বিজনেসম্যান হু ওয়ার্কস ফর টেলসন্স ব্যাংক, যে হচ্ছে টেলসন ব্যাংকের জন্য কাজ করে। মিস্টার লরি ইজ আ ভেরি বিজনেস ওরিয়েন্টেড ব্যাচেলর, মিস্টার লরি হচ্ছে একজন ব্যবসা মানে মনোযোগী একজন ব্যাচেলর, অবিবাহিত, উইথ আ স্ট্রং মরাল সেন্স, তার মধ্যে একটা মরাল সেন্স অর্থাৎ নৈতিক একটা ব্যাপার আছে, অ্যান্ড আ গুড, এবং একটি ভালো অনেস্ট হার্ট, এবং একটি সৎ হৃদয় তার ভিতরে আছে। হি প্রুভস ট্রাস্টওয়ার্থি অ্যান্ড লয়াল, সে হচ্ছে সবসময় নিজেকে বিশ্বাস যোগ্য এবং হচ্ছে লয়াল, অনুগত্য, সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন। অ্যান্ড ডক্টর ম্যানেট, এবং ডক্টর ম্যানেট অ্যান্ড লুসি কাম টু ভ্যালু হিম, তাকে আসলে মূল্য দিয়েছিল অ্যাজ এ পার্সোনাল ফ্রেন্ড, একজন ব্যক্তিগত বন্ধু হিসেবে। পরবর্তীতে আমরা আরো তিনটি ছোট্ট ক্যারেক্টার হচ্ছে এই উপন্যাসের পাই। তার প্রথমটি হচ্ছে জেরি ক্রাঞ্চার অ্যান্ড ওড জব ম্যান ফর টেলসন্স ব্যাংক, টেলসন ব্যাংকের অদ্ভুত কর্ম করে দেওয়ার জন্য একজন মানুষ তিনি হচ্ছে। ক্রাঞ্চার ইজ এ গ্রাফ, ক্রাঞ্চার হচ্ছে একজন বেটেসাটো এরকম একজন মানুষ, শর্ট টেম্পার, খুব রাগান্বিত, তার শর্ট টেম্পার এবং সুপারস্টিয়াস, সেই সাথে হচ্ছে তিনি হচ্ছে আসলে কুসংস্কার বিশ্বাস করেন, অ্যান্ড আনএডুকেটেড, এবং সেই সাথে তিনি হচ্ছে অশিক্ষিত। হি সাপ্লিমেন্টস হিজ ইনকাম, সে হচ্ছে তার ইনকামকে সাপ্লিমেন্ট করে, অর্থাৎ এটাকে সে সহায়তা করে বাই ওয়ার্কিং অ্যাজ এ রিজারেকশন ম্যান, অর্থাৎ একজন মানুষ হিসেবে যে হচ্ছে রিজার্ভ করে, অর্থাৎ কবর খুঁড়ে হচ্ছে তিনি লাশ বের করেন, এরকম একজন মানুষ। ওয়ান হু ডিগস আপ ডেড বডিজ, যে হচ্ছে এই ডেড বডিজ এর যে কবর, সেই কবর খুদে অ্যান্ড সেলস দেম টু সায়েন্টিস্ট, এবং সেগুলো বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেয়। মিস প্রোস, এর পরবর্তী যে ক্যারেক্টারটি, সেই ক্যারেক্টারটির নাম হচ্ছে মিস প্রোস, দ্য সার্ভেন্ট হু রেইজড লুসি, তিনি হচ্ছে সেই চাকর যে লুসিকে হচ্ছে তার বাবা জেলখানা থাকা অবস্থায় হচ্ছে বড় করেছেন। মিস প্রোস ইজ এ বার্সকি টাফ অ্যান্ড ফায়ারলি লয়াল টু হার মিস্ট্রেস, সে হচ্ছে একটু খাটো, খুব শক্ত পুক্ত, এবং সে হচ্ছে খুব অনুগত এই তার যে মিস্ট্রেস লুসির প্রতি। বিকজ শি পার্সনিফাইজ অর্ডার অ্যান্ড লয়ালিটি, কারণ তিনি সবসময়
যে অর্ডার, শৃঙ্খলা এবং লয়ালিটি, আনুগত্যের মধ্যে থাকতেন। তিনি প্রদান করতেন দ্য পারফেক্ট ফয়েল টু ম্যাডাম দেফার্জে। ম্যাডাম দেফার্জে যে ক্যারেক্টারটি আছে সেই ক্যারেক্টার ঠিক বিপরীত একটা ক্যারেক্টার হচ্ছে মিস প্রোস অ্যাপটোমাইজেস, যে হচ্ছে অ্যাপিটোমাইজেস করেছেন অর্থাৎ প্রতিনিধি করেছেন ভায়োলেন্ট কেস অফ দ্য রেভলিউশন। মানে ম্যাডাম দেফার্জে হচ্ছে এই যে রেভলিউশন, সেই রেভলিউশনের একটা ভায়োলেন্ট মানে হচ্ছে অর্থাৎ বিশৃঙ্খলা যে তৈরিকারী, তিনি হচ্ছে এটা ছিলেন। এবং পরবর্তীতে যে ক্যারেক্টারটি তার নাম হচ্ছে মার্কুইস এভারমন্ডি। মার্কুইস এভারমন্ডি আসলে আমাদের এই নাটকে খুব বেশি তার কোনো উপস্থিতি নেই, শুধুমাত্র হচ্ছে নাটকের শুরুতে তার রথের নিচে পরে যে একটি ছেলে মারা যায়, সেই কাহিনীটি হচ্ছে মার্কুইস এভারমন্ডিকে ঘিরে। তো আমরা হচ্ছে এখন মার্কুইস এভারমন্ডি সম্পর্কে জানবো। চার্লস ডার্নেস আঙ্কেল, আমরা আগেই জেনেছি সে হচ্ছে চার্লস যে ডার্নে আমাদের নায়ক, সেই নায়কের আঙ্কেল। দ্য মার্কুইস এভারমন্ডি ইজ আ ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট, সে হচ্ছে ফ্রান্সের একজন স্বৈরশাসক। হো এম্বডিজ, যে হচ্ছে একজন প্রতিনিধি, অ্যান্ড ইনহিউম্যানিটি ক্রুয়েল কাস্ট সিস্টেম, এরকম একটা অদ্ভুত অন্যায় একটা সিস্টেম, প্রক্রিয়া একটা অংশ। হি শোজ অ্যাবসলিউটলি নো রিগার্ড ফর হিউম্যান লাইফ, সে আসলে মানুষের প্রতি খুব বেশি সম্মান দেখায় নাই। অ্যান্ড উইশেস দ্যাট দ্য প্রেজেন্ট অফ দ্য ওয়ার্ল্ড উড বি এক্সটারমিনেট, এবং তিনি হচ্ছে এই যে দ্যাট দ্য প্রেজেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই যে আমাদের এই ওয়ার্ল্ডের যে যত কৃষক সবগুলো হচ্ছে চলে যাবে, তিনি হচ্ছে এই আশাটি সবসময় করতেন। এবং সর্বশেষ যে চারটি ক্যারেক্টার, খুব মাইনর ক্যারেক্টার এই গল্পের, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা হচ্ছে মিস্টার স্ট্রাইভারের দিকে যাই। অ্যান্ড অ্যাম্বিয়াস লয়ার, সে হচ্ছে একজন উচ্চাকাঙ্ক্ষী লয়ার, আইনজীবী। স্ট্রাইভার ড্রিমস অফ ক্লাইম্বিং দ্য সোশ্যাল ল্যাডার, তিনি হচ্ছে সবসময় মানে এই স্ট্রাইভার স্বপ্ন দেখতেন তিনি হচ্ছে সামাজিক যে যে মই সেটা বিয়ে তিনি অনেক উপরে উঠবেন। আনলাইক হিজ অ্যাসোসিয়েট, তার যে অ্যাসোসিয়েট অর্থাৎ সিডনি কার্টনের চেয়ে স্ট্রাইভার ইজ বোম্বাস্টিক, এই স্ট্রাইভার ছিলেন কিছুটা বোম্বাস্টিক, অর্থাৎ তিনি হচ্ছে সবকিছুকে খুব দ্রুত বলে দিতেন। প্রাউড, তিনি নিজেকে গর্ব করতেন, এবং ফ্লুইশ, এবং সেই সাথে তিনি একজন বোকা ছিলেন। এবং পরবর্তী যে ক্যারেক্টারটি তার নাম হচ্ছে জন বারসাত। লাইক রজার, আমরা রজার ক্লাই এই নামটি পরের অংশে পাবো। তো লাইক রজার ক্লাই, এই রজার ক্লাইয়ের মতো জন বারসাত ইজ আ ব্রিটিশ স্পাই, সে হচ্ছে ব্রিটিশদের একজন স্পাই, গোপন ব্যক্তি যে হচ্ছে খবর নেওয়ার জন্য এসেছেন। চর, হো সোয়ার্স দ্যাট পেট্রিয়টিজম ইজ হিজ অনলি মোটিভস, যে হচ্ছে প্রতিজ্ঞা করেছে দেশপ্রেম একমাত্র তার লক্ষ্য। বারসাত ফলসলি ক্লেম, বারসাত হচ্ছে মিথ্যাভাবে দাবি করে টু বি এ ভার্চুয়াস ম্যান, নিজেকে একজন গুণী মানুষ হিসেবে। অফ আপস্ট্যান্ডিং রেপুটেশন, মানে উঁচু ধরনের রেপুটেশন তার আছে, তিনি এটা হচ্ছে দাবি করেন। লাইক জন বারসাতের মতোই রজার ক্লাই ইজ আ ব্রিটিশ স্পাই, সে হচ্ছে ব্রিটিশদের একজন গোপনীয় চর। হো সোয়ার্স, যে হচ্ছে অর্থাৎ প্রতিজ্ঞা করেছে দ্যাট প্যাট্রিয়টিজম অ্যালোন ইন্সপায়ার অল অফ হিজ অ্যাকশনস, মানে দেশপ্রেম হচ্ছে তার সকল কাজকর্মকে অনুপ্রাণিত করে। ক্লাই ফেইন্স অনেস্টি, ক্লাই হচ্ছে এই অনেস্টিকে সে হচ্ছে খুব গুরুত্ব দেয় না, বাট ইনফ্যাক্ট কনস্ট্যান্টলি পার্টিসিপেটস, কিন্তু সে সবসময় হচ্ছে অংশগ্রহণ করে ইন কনভিন্সিং স্কিমস, মানে মানুষকে কনভিন্সিং করার ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেন। এবং সর্বশেষ যে ক্যারেক্টারটি হচ্ছে এই গল্পের, তার নাম হচ্ছে ক্যাবল। দ্য ম্যান চার্টস উইথ কিপিং আপ দ্য এভারমন্ডি স্টেট আফটার মার্কুইজ ডেথ, মার্কুইজের মৃত্যুর পর এভারমন্ডির যে স্টেট অংশ, মানে তার যে জমি জমা সেগুলো হচ্ছে তিনি নিয়েছেন, এই অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন। ক্যাবল ইজ ইমপ্রিজন, ক্যাবলকে ইমপ্রিজন জেলখানায় বন্দী করা হয়েছিল বাই দ্য রেভলিউশনারিজ, এই বিপ্লবীদের দ্বারা। নিউজ অফ হিজ এন্টারটেনমেন্ট, এই যে তার যে এই নিউজটা খবরটা প্রমস সেটা হচ্ছে বাড়িয়ে দিয়েছিল ডার্নেকে নিয়ে এসেছিল টু ট্রাভেল টু ফ্রান্সে ভ্রমণ করার জন্য, টু সেভ হিম, তাকে রক্ষা করার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই টেল অফ টু সিরিজ যে যে উপন্যাসটি, সেই উপন্যাসটির চরিত্র বিশ্লেষণ এবং সেই সম্পর্কে মোটামুটি কিছু তথ্য। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে এই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে, এবং সেই সাথে হচ্ছে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য হচ্ছে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের জন্য এটি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারের জন্য আমার দ্বিতীয় ভিডিও। আশা করি হচ্ছে আমি পরবর্তীতে ফোর্থ ইয়ারের জন্য আরো অনেকগুলো ভিডিও দেব, তোমরা হচ্ছে বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের সাথেই থাকবে, এবং সবাই আমার জন্য দোয়া করবে। শুভরাত্রি।